দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আমাদের আজকের পর্ব। আর আজকের পর্বে আমরা আলোচনা করব বোরো ধানের ফসল তোলার সঠিক সময় এবং তার পদ্ধতি। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডক্টর সুভাষ আদক, যিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের কৃষি অধ্যাপক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। নমস্কার। নমস্কার। আজকে তো আমরা বিষয় রেখেছি যে বোরো ধানের ফসল তোলার সঠিক সময় এবং পদ্ধতি। তো প্রথমেই আপনার থেকে একটু জানতে চাইবো যে কোন ধানটাকে আমরা ঠিক বোরো ধান বলছি আর কি। বোরো ধান বলতে আমরা মূলত যেটি বলি সেটি হলো শীতকালীন ফসল এবং গ্রীষ্মকালে তার ফসল তোলার প্রক্রিয়া শুরু হয়। অর্থাৎ ডিসেম্বর থেকে শুরু করে মার্চ পর্যন্ত যে সময়কাল, সেটি হচ্ছে বোরো ধানের চাষের সময়। আচ্ছা, তো এই বোরো ধানের সময়কালটা বললেন যে শীতকাল থেকে গ্রীষ্মকাল, এটা হলো সময়কাল আর কি। তো কত দিনের ফসল এটা? আমরা বোরো ধানে যে সকল বীজ চাষাবাদ করা হয় ধানের জন্য, সেটি মূলত মধ্যকালীন ফসল। 120 থেকে 130 দিন এই ফসলের সময়কাল। আচ্ছা, মানে তার মধ্যেই আমরা ধান বোনা থেকে আর কি ধান কাটা পর্যন্ত 120 থেকে 130 দিনই হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, বেশ। তো এখানে তো অনেক রকমের ধান হয়, মানে নানান জাতের তো ধান এই বোরো ধানে চাষ করা হয় আর কি। তো সেই ক্ষেত্রে কি সময়ের কোনো তারতম্য হয়? না, সেক্ষেত্রে সময়ের বিশেষ কোনো তারতম্য হয় না। মূলত 120-30 দিনের মধ্যে এই সকল জাতগুলো পূর্ণতা লাভ করে। আচ্ছা, তো বোরো ধানের ফসল কখন তোলা হবে আর কখন তুলবেন চাষিরা? এটা কৃষকদের ফসল যখন রোপণ করে তারপর সময়কালটা নির্ধারণ করে। মূলত 120-30 দিনের মধ্যেই ফসলটি সংগ্রহ করতে হবে জমি থেকে। মার্চ মাসের শেষের দিক থেকে শুরু করে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত এই ফসল চয়ন করা উপযুক্ত সময়। মানে এই সময় আর কি, এই সময়টি ধরুন আপনি একটা লম্বা সময় বললেন আর কি, তো ঠিক সঠিক সময় কোনটা এর? সঠিক সময় বলতে আমরা ফসল রোপণ করা থেকে শুরু করে সময়টা নির্ধারণ করি। সেক্ষেত্রে আমরা দেখেছি যে যখন জমিতে ফসল বোনা হয় অর্থাৎ রোপণ করা হয়, রোপণ থেকে 60 থেকে 65 দিনের সময় সেখানে ধানের শীষ আসবে। তারপরে সেখান থেকে 30 থেকে 35 দিন পরে ধান পরিপক্ক হয়। তো সেই পরিপক্ক ধানকে আমরা সংগ্রহ করতে পারি। চাষি কখন বুঝবেন যেটা পরিপক্ক হচ্ছে আর কি? মানে দেখে বোঝার কি কোনো উপায় আছে? হ্যাঁ, সেটা দেখে বোঝাই যায়। মানে সেটা কি ধান দেখে না ধান গাছ দেখে? ধানের গাছ এবং ধানের শীষ
আচ্ছা। সেটা দুটোই দেখে হুম। চাষি উপলব্ধি করতে পারে যে ফসলটি এখন পরিপক্ক অবস্থায় এসে গেছে। আমরা দেখি গাছটি হলদি হতে শুরু করে, গাছের পাতাগুলো হলদি হতে শুরু করে, এবং শীষের যে পরিবর্তন হয় ধানের শীষ, সেখানে দেখা গেছে ধানের শীষের মধ্যে 80 থেকে 85% বীজ কিন্তু পরিপক্ক হয়ে যায়, আচ্ছা, মানে সম্পূর্ণ 100% হচ্ছে না। হচ্ছে না, হুম। এবং 100% করা হয় না। এবং দ্বিতীয় আরেকটি লক্ষণ না, রয়েছে, একটু জিজ্ঞাসা করি যে 100% করা হয় না, এটা কেন? কারণ তখন আগের যে শীষের ধানগুলো পরিপক্ক হয়ে যায়, তাহলে সেগুলো অতিরিক্ত পরিপক্কর জন্য শীষ কাটার আগেই ঝরে ঝরে যেতে পারে। পড়বে, আচ্ছা আচ্ছা, মানে ক্ষতি হয়ে যেতে পারে, ক্ষতি হয়ে চাষির। যেতে পারে, চাষের বেশ। ক্ষতি হবে। হুম, হুম। আর দ্বিতীয় একটা লক্ষণ আমরা জানা পারি, যেটা হলো ধানের মধ্যে থাকা আর্দ্রতা। এই আর্দ্রতা অন্তত আমরা বলি 20 থেকে 25% আর্দ্র থাকা উচিত। সেটা কৃষক কী করে বুঝবে? সেটা কৃষক একটি ধানকে তার দাঁতের মধ্যে রেখে যদি চাপ দেয়, হুম। তাহলে সেক্ষেত্রে সেটি যদি একটু শক্ত অনুভব হয়, সহজে না ভেঙে যায়, তাহলে ধানটি পরিপক্ক অবস্থায় চলে এসেছে এবং সেটি কাটার উপযুক্ত হয়ে উঠেছে। আচ্ছা, এইভাবে কৃষক গাছের পরিপক্ক দশা নির্ণয় করতে পারে। তাহলে এইগুলোই কি লক্ষণ, মানে ধান তোলার সময় গাছের যে লক্ষণগুলো দেখে তুলবেন কৃষক বন্ধু, এগুলোই কি লক্ষণ, না আর কোনো লক্ষণ আছে? এছাড়া লক্ষণ রয়েছে জমিতে যে মাটি রয়েছে, হুম। সেই মাটিতে যাতে জল কমে যায়, গাছের কোনোরকম ফসল কাটার পরে সেই কাটা অংশগুলো জমিতে যখন স্থাপন করা হবে, সেক্ষেত্রে যাতে জল টল না থাকে, তাহলে এতে ফসলের ক্ষতি হবে। এটি একটি অবস্থা আছে। আর তাছাড়া ধানের শীষের যে গড় ওজন, সেটাও অনেক সময় নির্ণয় করা যায়, সেটা চাষির পক্ষে সম্ভব নয়। হুম। বা গাছের যে আর্দ্রতা কতটা রয়েছে, সেটাও কৃষকের পক্ষে সম্ভব নয়। সেটি বিশেষ যন্ত্রের সাহায্যে নির্ণয় করে আমরা নির্ধারণ করতে পারি যে গাছটি সম্পূর্ণভাবে পরিপক্ক দশায় পৌঁছে গেছে এবং এখন ফসল তোলার সময়। মূলত দুটো দৃষ্টিতেই কৃষক সহজে অনুভব করতে পারে। 80 থেকে 85% দানা পুষ্ট হয়ে পরিপক্ক অবস্থায় এসে গেছে, এবং আর্দ্রতা নির্ণয় করার একটি সাধারণ যেটা নিয়ম আমরা বলি, সেটি হলো ধানের বীজটিকে দাঁতের মধ্যে রেখে চাপ প্রয়োগ করলে যদি সহজে না ভেঙে যায়, একটু শক্ত অনুভব হয়, তাহলে দানা পুষ্ট হয়েছে, এবারে ফসল কাটা যেতেই পারে। আচ্ছা, বোরো ধান মানে তো আমরা বাইরে থেকে জল দিয়ে থাকি, অবশ্যই। তো যখন আমরা ধানটাকে কাটবো বা ফসলটাকে তুলছি আর কি, তার ঠিক কতদিন আগে আমরা জল দেবো, বা জল কি সেই সময় থাকবে গাছের গোড়ায়? না, গাছের গোড়ায় জল যেন না থাকে। মানে যখন আমরা ফসল তুলবো ফসল আচ্ছা। তুলবো মানে ফসলটা আমরা কাটবো। হুম। কারণ এতে কি হয়, আমরা গাছ যখন আমরা কাটছি, কেটে যখন সেই জমির মধ্যে রাখবো, তখন সেটি আর্দ্রতা কারণে গাছ শুকনো হবে না, এবং কিছু যদি ধানের বীজ তাদের গুণগত মানও নষ্ট হয়ে যায়, এবং সেটা যদি পরিপক্ক দশায় না থাকে, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন রকম ছত্রাক বা ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে বীজের গুণগত মান নষ্ট হয়ে যায়। আচ্ছা। এই জন্য জমিতে যাতে কোনোরকমভাবে জল না দাঁড়িয়ে থাকে। আচ্ছা, ধরুন যদি অকাল বৃষ্টি হয়, তখন চাষি কি করবেন এই ধান তোলার সময়? কৃষকের কাছে যদি আগাম পূর্বাভাস থাকে, তাহলে তিনি সেই ফসল তখন কাটবেন না। তার জন্য তিনি অপেক্ষা করবেন পরিষ্কার আবহাওয়ার জন্য। যদি আগে কেটে ফেলেন, তাহলে কিন্তু তার ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ফসল কাটা অবস্থায় জমিতে বৃষ্টি হয়ে যায়, তাহলে সেই জমি থেকে যত দ্রুত সম্ভব জল নিষ্কাশনের ব্যবস্থা করতেই হবে। আচ্ছা, তবে ফসলটি ভালো থাকবে। মানে ধান কাটার সময় যেন ধান গাছের গোড়ায় কোনো মতেই জল না থাকে, সেটা কৃষককে একটু নজর রাখতে হবে। অবশ্যই। এবং ধান কাটার পরেও কোনো কারণে যদি বৃষ্টিপাত হয়, হুম। সেটা জমি থেকে দ্রুত জল বের করার ব্যবস্থা করতেই হবে। তো এই ধান যখন পরিপক্কতা পাচ্ছে, তারপরে চাষি যখন কাটছেন আর কি, ধান কাটছেন, তো কিছুটা অংশ তো বাদ দিয়ে, মানে কাস্তে দিয়ে যদি কাটেন, কিছুটা অংশ বাদ যাচ্ছে। তো এখন তো অনেক যন্ত্র বেরিয়েছে, সেই ক্ষেত্রেও কি কিছুটা নাড়া বলি যেটা আর কি, সেটা কি বাদ থাকে, নাকি পুরোটাই তুলে নেওয়া হয়? না, এখন যে যন্ত্র সাহায্যে ধান কাটা হচ্ছে এবং ঝাড়াই মাড়াই দুটোই কাজ হচ্ছে, সেটি হলো কম্বাইন্ড প্যাডি হারভেস্টার। আচ্ছা। এটি ফসলকে অনেক উপর থেকে কেটে ফেলে, শুধু শীষ অংশটুকু সংগ্রহ করে সেটি ঝাড়াই মাড়াই করে এবং ধান সংগ্রহ করা হয়। বাকি যে দেহাবশেষ, হুম। যেটা আমরা নাড়া বলে পরিচিত, সেটি জমিতেই কিন্তু অক্ষত থেকে যায়। যখন আপনি যন্ত্র দিয়ে আমরা কাটছি, তখন তো নাড়াটা অনেক বড় থাকছে, অবশ্যই। তো সেটা আমরা কিভাবে তুলবো?
এটা তোলার পদ্ধতি হচ্ছে আলাদাভাবে কাটতে হবে। সেটা কি যদি দিয়ে কাটতে হবে? এমনি কাস্তে দিয়েই কাটতে হবে। হুম, কারণ এটা অনেক সময় কৃষক না কেটে কি করে, জমিতে আগুন জ্বালিয়ে দেয় যাতে নাড়া পুড়ে যায়। হুম, এতে কিন্তু জমির মাটির বহুত ক্ষতি হয়, মানে প্রচুর ক্ষতি হতে থাকে। আচ্ছা, যেমন মাটির মধ্যে থাকা অণুজীবগুলো সেগুলো মারা যায়, মাটির জৈব এবং রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে, কিছু ভৌত ধর্ম মাটির গঠনের পরিবর্তন ঘটে, যেগুলো আমাদের কৃষির ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক। আচ্ছা। এর জন্য এই নাড়াগুলোকে বিশেষভাবে কেটে সেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করে যেতে পারে। হুম, তাছাড়া যদি কখনো কাটা সম্ভব না হয় তাহলে গোখাদ্য সেক্ষেত্রে হিসেবে ব্যবহার করতে পারি, গোখাদ্য ব্যবহার করা যেতে পারে। যদি কখনো কাটা সম্ভব নয়, বা বিচুলি দিয়ে তো আমরা ঘরও ছাইতে পারি, অন্যান্য কিন্তু কাজেও লাগে। যে নাড়াটা থাকে সেগুলোতে বেশি দৈর্ঘ্যের হয় না, আচ্ছা, তার ফলে এটা অন্যান্য কাজে ব্যবহার ব্যবহার করা করা যাবে না। সম্ভব নয়। কিন্তু জ্বালানি হিসেবে বা গরুর খাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে, গবাদি পশুর। যদি কোনো কারণে কৃষক অনিচ্ছুক হয়, হুম, যদি নাড়াটা না কাটতে পারেন, কারণ নাড়া কাটতে গেলে অতিরিক্ত শ্রমের প্রয়োজন আছে, সেজন্য অনেক কৃষক আগ্রহী হন না। সেক্ষেত্রে আমরা নির্দেশ করি বা আমরা পরামর্শ দিই যে আপনি ওই নাড়াটাকে পচিয়ে জৈব সার করে মাটিতে মিশিয়ে দেবেন। কিভাবে পচাবেন? যখন মাটিতে উপযুক্ত জল দিয়ে বিভিন্ন জীবাণুর সংমিশ্রণ ঘটিয়ে দ্রুত পচানো সম্ভব। আচ্ছা, মানে ধরুন প্রথমে চাষি ধানটাকে কেটে নিলেন, মানে যন্ত্র দিয়ে, মেশিন দিয়ে ধানটা কেটে নিলেন, তারপরে ওটাকে পচাবেন। যখন তিনি পরবর্তীকালে যে ফসল চাষ করতে চলেছেন, হুম, তখন জমিতে সেচ দেবেন, হুম, সেচ দেওয়ার সময় লাঙল দেবেন, হুম, তখনই লাঙল দিয়ে জমিতে মাটির সঙ্গে মিশে গেল। হুম, এবং তার দ্রুত পচনের জন্য এখন অনেক জৈব বিয়োজক পদার্থ বাজারে পাওয়া গেছে, সেগুলো জমিতে ছড়িয়ে দিলে তা দ্রুত বিজয়িত হয়ে যাবে। আগে অনেক সময় বিজয়িত অনেক সময় লাগতো, হুম। এখন দ্রুত 7 দিন থেকে 10 দিনের মধ্যে সেই নাড়াগুলো পচে মাটিতে মিশে গিয়ে জৈব পদার্থ দিতে সক্ষম হচ্ছে। তো এই যে আলাদা করে কোনো পদার্থ ব্যবহার করে এটা পচানোর জন্য চেষ্টা করা হচ্ছে, তো তাতে কি মাটির কোনো ক্ষতি হচ্ছে? না, এরা উপকারী জীবাণু, এরাই মাটির জৈব পদার্থ সংমিশ্রণ ঘটাতে সাহায্য করে। এরা মাটির উপকারী বন্ধু, এরা ফসল এবং চাষের উপকারী অণুজীব এরা। আচ্ছা, এটা করতে কি অনেক টাকা খরচ হয়? না, চাষির? এগুলো বেশি কোনো টাকা খরচ হয় না। এতে অতিরিক্ত কৃষকের একটা সুবিধা আছে, কারণ কৃষকের মাটির স্বাস্থ্য রক্ষার্থে জৈব পদার্থ অত্যাবশ্যক। হুম, সেই জৈব পদার্থ কৃষক বাইরে থেকে জমিতে মেশাতে অনেক সময় সমর্থ হয় না। হুম, তার নিজের জমিতে থাকা জৈব পদার্থটাকে ব্যবহার করলে তার জমির স্বাস্থ্য এবং অর্থের অনেক সাশ্রয় ঘটে। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস জানতে পারলাম যে যে সমস্ত কৃষক বন্ধুরা তারা কাস্তে দিয়ে গোড়া থেকে ধানটাকে কেটে নিচ্ছেন এবং পরে গিয়ে ঝাড়ছেন, ধান বের করছেন, তাদের ক্ষেত্রে নাড়াটা ছোট থাকছে, কিন্তু যারা মেশিন দিয়ে কাটছেন তাদের নাড়াটা অনেক বড় থাকছে, এবং তাদের জন্য এই কিছু পদার্থ ব্যবহার করে চাষ দিয়ে সেটাকে পচিয়ে জৈব পদার্থ হিসেবে রূপান্তরিত করে পরবর্তী চাষে সেটাকে কাজে লাগানো, সেটাই সব থেকে শ্রেয় হবে। আপনারা এটাই এখন নিশ্চয় নির্দেশ করছেন হ্যাঁ, একদম। কৃষক বন্ধুদের। এটাই, এবং নাড়া পড়ানো এটা সরকারিভাবে নিষিদ্ধ। আচ্ছা, নিষিদ্ধ। বেশ, তাহলে কৃষক বন্ধুরা নিশ্চয়ই এটা খেয়াল রাখবেন যে নাড়া আমরা পোড়াবো না, তাহলে মাটির স্বাস্থ্যের ক্ষতি হবে। তো এবার একটু জানতে চাইবো আপনার থেকে যে ধানের যখন আমরা ফসলটা কাটছি আর কি, তখন মাটির অবস্থা কেমন থাকা উচিত? মাটি শুকনো থাকবে, হুম, যাতে মাটিতে জল না থাকে, তাতে ফসল কাটতে যেমন সুবিধা হবে, ফসলটা সে মাটির উপর রাখতেও সুবিধা হবে। এবং মাটির মধ্যে থাকা জলের সংস্পর্শে বীজের গুণগত মান কোনোভাবেই বিঘ্ন ঘটবে না। আচ্ছা, তো ধরুন একটা ফসল কাটা হলো বা ধানটা, বড় ধানটা কাটা হলো, তারপরে পরবর্তী চাষে যাওয়ার জন্য কৃষক বন্ধু যে মাটি তৈরি করবেন, সেটা যদি একটু বলেন যে কিভাবে, কি কি পদ্ধতি গ্রহণ করবেন? এই বোরো চাষের পরে কৃষকদেরকে এটা আমরা বলে থাকি যে গ্রীষ্মকালীন চাষ দিয়ে দেওয়া, ট্রাক্টর চালিত করে গ্রীষ্মকালীন চাষ দিলে মাটির মধ্যে থাকা ক্ষতিকারক অণুজীবগুলো এবং বিভিন্ন ফসলে যে কীট পতঙ্গের অবস্থান করত, তাদের বাসস্থানগুলো ভেঙে যাবে, জীবাণুগুলো মারা যাবে, তার ফলে মাটি পরবর্তী ফসলের জন্য অনুকূল হয়ে উঠবে। আচ্ছা, এই জন্য আমরা বলি গ্রীষ্মকালীন একটি চাষ জমিতে দিলে জমির স্বাস্থ্য ভালো থাকবে এবং রোগ পোকার উপক্রম অনেকাংশে কমে যাবে। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও।
যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। আপনারা শুনছেন JU কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজে কৃষি পাঠশালা। আর কৃষি পাঠশালার আজকের পর্বে আমরা আলোচনা করছি বোরো ধানের ফসল তোলার সঠিক সময় এবং পদ্ধতি। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে পেয়েছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের কৃষি অধ্যাপক ডক্টর সুভাষ আদক। আমরা যেটা আপনার থেকে শুনলাম এতক্ষণ আর কি, যে বোরো ধান বলতে আমরা কি বুঝছি, বা বোরো ধান তোলার সঠিক সময় কখন, এবং ধানের পক্কতা এসেছে সেটা আমরা কি করে বুঝবো, বা তার সে সময় মাটির অবস্থা কেমন থাকা উচিত। তো এখন একটু আপনি বলেছেন, তো আরেকবার একটু জানতে চাইবো যে ধানের এই যে ফসল কাটার যে পদ্ধতি, দুটো বলেছেন আর কি, যে কাস্তে দিয়ে হাতে অথবা যন্ত্র দিয়ে, তো আমরা কীভাবে কাটবো, আপনারা কি সাজেস্ট করবেন? আমরা বলি যে যেখানে শ্রমিকের চাহিদা খুব বেশি সেসব অঞ্চলে যন্ত্র সাহায্যে ফসল কাটা লাভজনক। কিন্তু এই যন্ত্র কিনতে তো চাষির অনেক টাকা পড়ে যাবে। এটি কৃষকরা নিজেরাই কেনেন না, এরা কিছু উদ্যোগী রয়েছেন যারা এই যন্ত্রটি সংগ্রহ করে বাণিজ্যিকভাবে কৃষকের জমি তারা ফসল তুলতে সাহায্য করছে। এরা কৃষকদের যদি শ্রম দিয়ে এটি ফসল কাটতে যেতেন তাহলে তা যে পরিমাণে শ্রমের ব্যয় হতো তার অনেকাংশেই কম ব্যয় হচ্ছে যন্ত্র সাহায্যে, মানে আর্থিক লাভ হচ্ছে। আর্থিক লাভ হচ্ছে যন্ত্রের সাহায্যে। আর হাতের সাহায্যে যেখানে ফসল কাটা হচ্ছে সেটি অনেকগুলো সুবিধা রয়েছে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে প্রান্তিক চাষিরা যাদের গবাদি পশু রয়েছে সেক্ষেত্রে এই ধানের যে খড় সেটি গবাদি পশু খাদ্য হিসেবে ব্যবহার করতে পারেন, কখনো কখনো জ্বালানি হিসেবে ব্যবহার করেন। আর ফসলের জমিতে যে নাড়া অংশটা পড়ে থাকে সেটা পরবর্তীকালে যদি সে জমি থেকে যদি পুড়িয়ে ফেলে তাহলে জমির যেমন মাটি নষ্ট করে ফেলবে, এবং সে যদি জমিতে পচাতে না পারে তাহলে জমির ফসলও পরবর্তীকালে উৎপাদনের সম্ভাবনা কমে যাবে। এর জন্য আমরা বলি যেখানে শ্রমের সাহায্যে করা সম্ভব সেক্ষেত্রে হাতে ফসল কাটাই ভালো। এর থেকে আর একটা সুবিধা আছে কি, যে গাছের মধ্যে বিভিন্ন জীবাণু থাকে এবং বিভিন্ন পোকার বাসস্থান থাকে। সেজন্য যদি গাছটাকে পুরোটাই জমি থেকে আমরা তুলে নিতে পারি তাহলে সেই জমিতে রোগ পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। তা আমরা বলবো যে যদি সম্ভব হয় ফসল হাতে কাটবেন, এটাই সুবিধাজনক। আচ্ছা, ফসল হাতে কিংবা যন্ত্রের সাহায্যে কৃষক কাটলেন, তো তারপর কৃষক কী করবেন, মানে ফসল কাটার পরে কৃষকরা কি করবেন? যন্ত্রচালিতভাবে যদি ফসল কাটা হয় তাহলে কৃষকদের মূলত তখন তারা উৎপাদিত ফসলটি কম্বাইন্ড হারভেস্টের মাধ্যমে কাটার ফলে এবং ঝাড়াই মাড়াই একসঙ্গে হয়ে যায়, সরাসরি কৃষক সেটিকে মাঠেই হয়ে যাচ্ছে, মাঠেই হয়ে যাচ্ছে, সেটা সংগ্রহ করতে পারে। কিন্তু যখন হাতে কাটা হচ্ছে তখন জমিতে সেই ফসলটিকে শুকনো করার জন্য অন্তত 2 থেকে 3 দিন জমিতে রেখে দেওয়া হয়। তার ফলে জমিতে ফসলগুলো শুকিয়ে যায়। সেই শুকিয়ে যাওয়া ধানগুলোকে নির্দিষ্টভাবে একটি আঁটি করে বাঁধা হয় যাতে মাড়াইয়ের সুবিধে হয়, মানে ধরা যায় সহজে ধরে মাড়াই সুবিধে করা যায়। একটা প্যাডেল থ্রেশার বলে রয়েছে, অর্থাৎ পা চালিত ধান ঝাড়ার মেশিন বলা হয়, সেটির সাহায্যে ধানটিকে মাড়াই করা হয়।
এটি অবশ্যই শ্রম সাপেক্ষ। তারপর সেখান থেকে ঝাড়াই করে তার মধ্যে থাকা চিটে ধান ইত্যাদিকে অপসারিত করা হয়, করে তারপর রোদে শুকিয়ে বস্তাবন্দি করা হয়। এই যে আপনি পা চালিত মেশিনের কথা বললেন, এটা আমি কোথাও কোথাও দেখেছি যে চাষিরা মোটর দিয়ে চালিয়ে দিয়েছেন, সেই ক্ষেত্রে তাদের শ্রমটা একটু কম যাচ্ছে। অবশ্যই। আর মেশিনের সাহায্যে যদি পুরোটাই করা হয় তাহলে তো সেখানে মাঠের মধ্যেই দ্রুতই ফসলটাকে তুলে নিতে পারছেন কৃষকরা, অল্প সময়ের মধ্যেই করতে পারছেন। আর হাতে কাটলে অনেকটা দিন সময় যাচ্ছে মনে হয়। হ্যাঁ, অবশ্যই অনেক দিন সময় যাচ্ছে, তবে এটি একটি ঝুঁকি থাকে। যদি কোনো কারণে বৃষ্টির সম্ভাবনা থাকে, জমিতে বৃষ্টি যদি হয়, জমিতে জল যদি জমে যায়, তাহলে সেগুলো ফসলের ক্ষতি হতে পারে। তো এই যে বললেন যে হাতে যদি কাটা হয় তাহলে ধান গাছকে আর কি বিচুলি বা খড়কে কয়েকদিন মাঠেই ফেলে রাখতে হবে রোদ্দুরেতে শুকানোর জন্য। এরপর আবার বস্তাবন্দি করার আগেও ধানটাকে ঝেড়ে এবং শুকিয়ে তুলতে হবে বলছেন। তো এই শুকানোর পদ্ধতি যদি একটু বলেন, কিভাবে শুকাবেন চাষি বন্ধুরা? আমাদের জমি থেকে ধানকে যন্ত্র সাহায্যে কিংবা এমনি হাতের সাহায্যে কেটে নেওয়ার পরে মাড়াই এবং ঝাড়াই করার পর যে ধানটা আমরা সংগ্রহ করলাম, সেই ধানটিকে কিন্তু শুকোতে হবে। কারণ যদি ধান শুকোনো না হয়, তাহলে পরবর্তীকালে যখন আমরা মজুত করব, তখন অনেক রকম পোকা এবং রোগের আক্রমণ হতে পারে। সেই জন্য আমরাকে ধানটাকে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার একটি সহজতম পদ্ধতি হচ্ছে এই ধানটিকে কোনো সমতল উঠোনে বা প্লাস্টিকের উপর সেটিকে 3 ইঞ্চি 2 থেকে 3 ইঞ্চি পুরু করে মাটির মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং 30 থেকে 40 মিনিট অন্তর সেই ধানটিকে উলটপালট করে দিতে হবে। এমনি করে 2-3 দিন এভাবে শুকোতে হবে। ধানটিকে আমাদের মুখের মধ্যে নিয়ে দাঁতে যদি আমরা চাপ দিয়ে দেখি যে ধানটি সহজে ভাঙছে না, শক্ত বোধ হচ্ছে, তাহলে বুঝতে হবে ধানের মধ্যে জলীয় অংশের পরিমাণ কমে আসছে। এটাই চাই নাকি? এটাই আমাদের দরকার। কারণ এই ধান হচ্ছে অর্থোডক্স ধরনের একটি বীজ। এটিকে মজুত করতে গেলে অন্তত 11 থেকে 12% আর্দ্র থাকা দরকার। এর বেশি থাকলে বিভিন্ন পোকা এবং রোগের সহজে আক্রমণ ঘটতে পারে। এই শুকনো অবস্থাটা অন্তত থাকা উচিত, যাতে পরবর্তীকালে মজুত করতে সুবিধা হবে। তো এই ফসল শুকনোর পরে মজুত করবেন কিভাবে? মজুত করা হয় সাধারণত আমরা পাটের যে বস্তা, সেখানে বা প্লাস্টিকের বস্তার মধ্যেও সংগ্রহ করা যায়। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই ধানটিকে যেখানে রাখা হোক না কেন, তার চারিদিকে যেন বাতাস চলাচল করতে পারে। এর জন্য কোনো রকম মেঝের উপর কিন্তু বস্তাগুলো রাখা যাবে না। একটু উঁচু করে মাচা টাইপের মাচার মতো একটি ব্যবস্থা করে তার মধ্যে এই ধানের বস্তাগুলোকে রাখতে হবে, যাতে চারিদিকে বাতাস চলাচল করতে পারে। এছাড়া আমরা যদি আরও সুস্থভাবে রাখতে পারি, এখানে কোনো রকম জল, বৃষ্টির জল যেন না আসে পড়ে এবং সরাসরি সূর্যের রোদও না এসে পড়ে। বলা হয় যে, বিজ্ঞানিক ভাষায় বলা হয় 60% নিচে আর্দ্রতাযুক্ত অঞ্চলে এই ধানগুলিকে মজুত করা উচিত। আচ্ছা। এবং চারিদিকে যেন বাতাস চলাচল করে এবং সেই জায়গাতে কোনো রকম কীট পতঙ্গ বা ইঁদুর ইত্যাদি এই সকল ফসলের ক্ষতিকারক জীব যাতে তার সংস্পর্শে না আসতে পারে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আগে আমরা দেখেছি যে গোলা করা হতো, ধানের গোলাতে মজুত করা হতো। আপনি এখন বলছেন বস্তা করে রাখা যেতে পারে, তো কোনটা বেশি ভালো? গোলাতেও রাখা যায়, বস্তাতেও রাখা যায়। গোলাতে রাখলে কি হয়, যদি মাঝের ধানগুলো যদি সঠিক পরিমাণে বাতাস না পৌঁছায়, তাহলে সেই ধানগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা। এবং গোলাগুলো যেগুলো রয়েছে, যদি জল তার মধ্যে প্রবেশ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফসল মজুত করা অবস্থায় রাখা নষ্ট হয়ে যাবে। বিভিন্ন ছত্রাক আক্রমণ ঘটবে, বিভিন্ন সংরক্ষণশীল যে পোকাগুলো রয়েছে সেগুলো আক্রমণ ফলে ফসলের গুণগত মান নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা তুলনামূলকভাবে বলতে পারি যে বস্তা করে যদি আমরা রাখি তাহলে ক্ষতির সম্ভাবনাটা একটু কম থাকছে আর কি। অবশ্যই। তো এরপরে আসবো যে এই ধান থেকেই তো আমরা বীজ তৈরি করছি আর কি। তো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আমরা ধানের বীজ ভালোভাবে রাখবো আর কি?
আমরা ধানগুলোকে দুভাবে উদ্দেশ্যে সংরক্ষণ করে থাকি। একটি হচ্ছে পরবর্তী ফসলের জন্য বীজ রূপে, আরেকটি ভোজ্য উপাদান হিসেবে আমরা চাল করে বা আটা করে, চাল, খই, এইসব মুড়ি এইসব বানিয়ে আমরা ব্যবহার করতে পারি। যেগুলো আমরা বীজ হিসেবে ব্যবহার করি সেগুলোর সংরক্ষণ করার পদ্ধতি সম্পূর্ণ আলাদা, কারণ সেখানে কোনো রকম রোগ পোকার আক্রমণ যাতে না হয়, তার আর্দ্রতা এবং তার চারিদিকে বাতাসের যোগান যথেষ্ট পরিমাণে থাকতে হবে। এর জন্য সেটিকে আমরা যে বস্তার মধ্যে বীজটিকে সংগ্রহ করে রাখতে বলি আমরা, সেটি অন্তত কোনো রকম কীটনাশক ঔষধ তার মধ্যে রেখে মিশিয়ে রাখতে হবে, যাতে কোনো রকম রোগ পোকা আক্রমণ না করতে পারে। কারণ সেটি আমরা খাদ্য হিসেবে গ্রহণ করব না, পরবর্তী ফসলে বীজ হিসেবে ব্যবহার করব। আর যেগুলো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করব সেগুলো মূলত আমরা স্বাভাবিকভাবে ঘরের যে উষ্ণতা আর্দ্রতা সেই অবস্থায় আমরা উঁচু একটি মাচার উপর স্তরে আকারে সজ্জিত করে বস্তাগুলোকে সংগ্রহ করে রাখতে পারি। তো আমরা যে বীজ আকারে রাখছি বা খাওয়ার জন্য চাল, মুড়ি বা চিঁড়ে, খই যাই আমরা করে খেতে চাই আর কি, তার জন্যও রাখছি, তো এটা কতদিন রাখা যায় আর কি? আমরা দেখেছি যে ফসলের মধ্যে যে উপস্থিত আর্দ্রতা এটাই নির্ধারণ করে তার গুণগত মান। যদি দেখা যায় ফসলের মধ্যে 40% বেশি আর্দ্রতা রয়েছে, তাহলে সেই ফসল মানে সেই ধানটি 2 সপ্তাহের বেশি গুণগত মান ঠিক থাকবে না। আচ্ছা, এবার যদি তার আর্দ্রতা ধীরে ধীরে কমিয়ে আনি, এই জন্য আমরা বলি ধানকে মজুত করার আগে শুকিয়ে নিতে হবে। আচ্ছা, কোনো কিছু কি বাইরে থেকে দেওয়ার কিছু ব্যাপার আছে যেটা দিলে ভালো থাকবে, নষ্ট হবে না? হ্যাঁ, আর্দ্রতা প্রথম কমাতে হবে। আচ্ছা, এরপর আর্দ্রতা যাতে না হয় সেজন্য আমরা অনেক সময় কী করি, আয়রন অক্সাইড, বিশেষ করে লোহর কোনো অংশ যদি রাখা হয় তাহলে জল শোষণ করতে পারে। এটা একটা সহজ উপায় হয়। তাছাড়া যদি রোগ পোকা আক্রমণ থেকে আমরা রক্ষা পেতে চাই সেক্ষেত্রে আমরা বলি লঙ্কা, গোটা লঙ্কা ওই ধানের বস্তায় কয়েকগুলো ছড়িয়ে শুকনো লঙ্কা ছড়িয়ে দিলে সেখান থেকে অনেক সময় রসুনের অংশও ছড়িয়ে দিতে পারি, কিন্তু এটা একটা পরবর্তী গেলে অসুবিধা হয় কি, রসুনের গন্ধ কিন্তু থেকে যায়। এই জন্য আমরা বলি শুকনো লঙ্কা ধানের বস্তার মধ্যে কিছুটা পরিমাণে সংখ্যায় 10 থেকে 12টি লঙ্কা যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে তার প্রভাবে বিভিন্ন রোগ এবং পোকার আক্রমণ অনেক কমে যায়। এই ঘরোয়া পদ্ধতি আমরা ধানগুলোকে ভালোভাবে মজুত করতে পারি। তো বীজ মানে পরবর্তী সময় তো সেটা অঙ্কুরোদ্গম হবে, তো বীজ যতদিন থাকবে আমরা মানে চাল করার জন্য বা খাওয়ার জন্য যে ধানটা রাখবো সেটাও কি একই দিন পর্যন্ত রাখা যেতে পারে? না, বীজের মধ্যে একটি ভ্রূণ থাকে, তার একটি আয়ুষ্কাল থাকে। সেটি আমরা দেখেছি বিভিন্ন জাতের ক্ষেত্রে বিভিন্ন হয়, তবে মূলত 2 থেকে 8 মাস এই পর্যন্ত ওদের কিন্তু আয়ুষ্কাল। যেগুলো উচ্চ ফলনশীল ধানের জাত সেগুলো মূলত 2 থেকে 3 মাসের মধ্যে সেই বীজের মধ্যে থাকা ভ্রূণটি জীবিত থাকে। তারপরেও সেই বীজ থেকে কিন্তু অঙ্কুরোদ্গম হয় না, নতুন চারা গাছও আসে না। কিন্তু যেগুলো আমনে আমাদের ট্র্যাডিশনাল ভ্যারাইটি যেগুলো ছিল সেগুলো থেকে কিন্তু আমরা 7 থেকে 8 মাস সেই ভ্রূণটাকে ব্যবহার করতে পারতাম, নতুন চারা গাছ হিসেবে ব্যবহার করা যেতে পারত। কারণ এই বছরের ফসল আগামী বছরে যে ফসলগুলো রোপণ করা হতো তাদের জন্য 7 থেকে 8 মাস তাদের ভ্রূণের আয়ুষ্কাল। কিন্তু এখন উচ্চ ফলনশীল যে জাতগুলো আমরা বড় সিজনে চাষ করছি সেগুলো 2 থেকে 3 মাসের মধ্যে তাদের ভ্রূণের মৃত্যু ঘটে। বেশ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকে ম্যাটিক্স কৃষি পাঠশালার এই পর্বে আলোচনা করছিলাম বোরো ধানের ফসল তোলার সঠিক সময় এবং পদ্ধতি। আমাদের আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আজকের পর্বে আমাদের সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের কৃষি অধ্যাপক ডক্টর সুভাষ আদক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য
শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 MHz, Community Radio, Jadavpur University.